আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা, যারা 2024-25 নার্সিং ভর্তি পরীক্ষা দিয়েছেন এবং আপনারা যারা আগামীতে সেকেন্ড টাইম ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা কিভাবে প্রস্তুতি নেবেন এবং আপনার সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়া উচিত কিনা, আর প্রস্তুতি নিলেও আপনি কিভাবে এখন থেকে প্রত্যেকটা পড়া গুছিয়ে নেবেন, কতটুকু সময় পাবেন, আপনাকে কিভাবে পড়া উচিত, এই সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ভর্তি পরীক্ষাতে দেখেন, চান্স পাওয়া কিন্তু আহামরি কোনো কঠিন বিষয় নয়। শুধুমাত্র কয়েকটা কাজের জন্য আপনি কিন্তু পিছিয়ে যান। এক হচ্ছে আপনার প্রথমত রেগুলারিটি আপনি মেনটেন করতে পারেন না। দ্বিতীয়ত হচ্ছে কোন কোন টপিকগুলো পড়তে হবে, কোনগুলো বাদ দিতে হবে, এবং আপনি কিভাবে পড়লে একদম প্রত্যেকটা প্রশ্নে আপনার কমন আসবে, এই বিষয়টা কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন বুঝতে পারবেন যে আপনাকে কোন জিনিসগুলো পড়তে হবে, কোন কোন টপিকগুলো পড়তে হবে, তখন কিন্তু আপনার পড়াটা অনেকটা হচ্ছে কমে আসে, যে আমাকে এক্সাক্ট এই জিনিসগুলো পড়তে হবে, এই জায়গাগুলো পড়তে হবে, তাহলে কিন্তু আপনার জন্য সেটা আরো সুবিধা হয়। তো আজকে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, যে কোন কোন টপিক পড়বেন, কিভাবে পড়বেন। বিশেষ করে আপনার বাংলা, যেহেতু আমরা আজকে বাংলা প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করছি, তো বাংলার প্রশ্নগুলো কোথা থেকে আসছে, কেমন ধরনের প্রশ্ন আসছে, আপনি আসলে কোথায় ভুল করছেন, আপনি যখন সেকেন্ড টাইম প্রস্তুতি নিবেন সেই ক্ষেত্রে আপনি কিভাবে প্রস্তুতি নিবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। আমি আশা করছি আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনের লেখাও আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। একটু কমেন্ট করে জানান যে সবকিছু ঠিক আছে কিনা। ওকে, ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছেন। দেখেন, আমি কিন্তু বারবারই আপনাদের একটা কথা বলছি, যে আপনারা যারা আমাদের ব্যাচে ছিলেন তারা প্রত্যেকেই জানেন যে আপনি কোন টপিক কিভাবে পড়বেন, কোথা থেকে পড়বেন। বারবারই পড়ানোর সময় আপনাদের একটা কথা বলা হয়েছে। বিশেষ করে আমি সবসময় আপনাদেরকে বলছি যে আপনি একদম প্রত্যেকটা টপিক এমন ভাবে পড়বেন যাতে করে ওই টপিক থেকে প্রশ্নকর্তা যেখান থেকে প্রশ্ন করুক আপনি যেন সঠিক অ্যান্সার করতে পারেন। আপনার প্রত্যেকটা পড়ার সিস্টেম, স্ট্র্যাটেজি এটাই ছিল। এখন প্রত্যেকে আমরা জানি, দেখেন যে বাংলায় আপনাদের কতটা প্রশ্ন আসছে, টোটাল ডিপ্লোমায় নার্সিং এর যে প্রশ্নগুলো আছে আমরা সেগুলো নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আর এরপরে হচ্ছে প্রত্যেকটা বিএসসি নার্সিং, ডিপ্লোমায় মিডওয়াইফারি, এছাড়াও আপনাদের প্রত্যেকটা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, তো এখানে দেখেন যে আপনাদের টোটাল হচ্ছে যারা ডিপ্লোমাতে ছিলেন, ডিপ্লোমায় নার্সিং এ, তাদের কিন্তু প্রশ্ন ছিল, দেখেন কতটা আপনাদের বাংলাতে ছিল হচ্ছে, বাংলাতে টোটাল 20টা প্রশ্ন, প্রত্যেকে আপনারা জানেন এটা। ইংলিশে হচ্ছে 20টা প্রশ্ন, এরপরে আপনাদের গণিতে, গণিতে হচ্ছে আপনাদের টোটাল 10টা প্রশ্ন। আর বিজ্ঞানে এবার প্রশ্ন বেশি ছিল, তাই না? বিজ্ঞান হচ্ছে টোটাল আপনাদের দিছে 30টা প্রশ্ন, বিজ্ঞান হচ্ছে 30টা প্রশ্ন। আর আরেকটা হচ্ছে আপনার জিকে অর্থাৎ জেনারেল নলেজে ছিল হচ্ছে 20 প্রশ্ন। এই টোটাল হচ্ছে আপনার 100টা প্রশ্ন। এখন আমরা প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করছি না, আমরা এই যে বাংলার 20-এ 20, এইটা আপনি কিভাবে পারবেন। দেখেন, বাংলাতে আপনার যে বাংলাতে টোটাল যে 20টা প্রশ্ন, এই 20টা প্রশ্ন কোথা থেকে আসে, একদম বারবারই আমি যখনই পড়াইছি আপনাদের তখন বারবারই বলছি কোন জায়গাগুলো থেকে পড়বেন, এই স্পেসিফিক টপিকগুলো দেওয়া। দেখেন, এখানে হচ্ছে জাস্ট 3টা জায়গা থেকে আপনার প্রশ্ন আসে। এক নম্বর হচ্ছে সাহিত্য, আপনার বাংলা সাহিত্যগুলা থেকে। 2 নম্বর হচ্ছে আপনার ব্যাকরণ, আর 3 নম্বর হচ্ছে কি আপনার যেটা হচ্ছে বিরোচন পাঠ, ঠিক আছে, মুখস্থ পড়া। বিরোচন পাঠ যেটা আপনি মুখস্থ করেন, ঠিক আছে, যেটা হচ্ছে আপনি মুখস্থ করেন। এখানে কোন কোন জিনিসগুলো আছে বিরোচনের মধ্যে, বাগধারা, সমর্থক শব্দ, এক কথায় প্রকাশ, এই যে আপনার হচ্ছে ট্রান্সলেশন করা যেগুলা, হ্যাঁ, অনুবাদ করা, বঙ্গানুবাদ, এগুলা কিন্তু এই জায়গাগুলো থেকে প্রশ্নগুলো আসে। জাস্ট এই 3টা জায়গা মিলিয়ে কিন্তু আপনার পরীক্ষার প্রশ্নগুলো আসে। এবং দেখেন, এখানে সাহিত্য থেকে আপনার প্রতিবারই 5টা, 6টা, কোনোবার 3টা, কোনোবার 4টা, এরকম কিন্তু ভেরিয়েশন প্রশ্ন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আসে যে এখান থেকে কয়টা আসবে। এখান থেকেও কিন্তু একই, দেখেন এখান থেকে কখনো 7টা থাকে, কখনো 8টা থাকে, কখনো আবার কিন্তু এখান থেকে 9টা পর্যন্ত ব্যাকরণ থেকেও থাকে। আবার এখানে কিন্তু প্রশ্ন বাড়তেও পারে, এখানে কিন্তু 8টা 7টা পর্যন্ত প্রশ্ন আসতে পারে। আর বিরোচন বা মুখস্থ পাঠ, এখানে এই দুইটার পরে যে এখানে হচ্ছে 3টা 4টা প্রশ্ন, 3টা 4টা 5টা, এভাবে কিন্তু প্রশ্নগুলো আসে। এখন কথা হচ্ছে এই প্রশ্নগুলো আপনার কোথা থেকে আসছিল, প্রশ্নগুলো সহজ ছিল কিনা, আসলে আপনার পারা উচিত ছিল কিনা, এই বিষয়গুলো নিয়েই হচ্ছে আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, এই বিষয়গুলো নিয়েই হচ্ছে আমরা আজকে আলোচনা করব। দেখেন, আজকে যে আমাদের প্রথম যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো কোথা থেকে আসছে, কয়টা প্রশ্ন কোন জায়গা থেকে আসছে, সেটা আমরা একই সাথে একটু দেখে নিব। দেখেন, প্রথম যে প্রশ্ন আজকে, সেটা হচ্ছে যে বাগধারা থেকে একটা প্রশ্ন আসছে। তার মানে এটা কোন জায়গা থেকে বলেন তো? এটা হচ্ছে আপনার
মেমোরাইজ পার্ট থেকে। দেখেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি এখানে আপনাদের 3টা পার্ট করে লিখে রাখি। দেখেন একটা হচ্ছে মুখস্থ পাঠ, মুখস্থ পাঠ এখানে কতটা প্রশ্ন আসতেছে সেটা আমরা দেখব। 2 নম্বরে হচ্ছে সাহিত্য পাঠ, সাহিত্য পাঠ, আর 3 নম্বরে হচ্ছে ব্যাকরণ পাঠ। ঠিক আছে, এখান থেকে কতটা প্রশ্ন আসবে। তাহলে একটা প্রশ্ন আসছে, দেখেন প্রথম যে প্রশ্নটা ছিল ডিপ্লোমা নার্সিং এর এবারের পরীক্ষায়, যে জগা খিচুড়ি বাগধারার সঠিক অর্থ কি। এখন এই প্রশ্নটা কোথা থেকে আসছে, আর এইখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, যাদের কাছে আমাদের বই তো শেষ হয়ে গেছিল, একটা স্টুডেন্টের বই, যে সাইট নার্সিং ভর্তি গাইড যাদের ছিল, আপনারা প্রত্যেকেই জানেন যে এখানে আমি বারবারই একটা কথা বলতাম যে আপনার প্রশ্ন কয়টা, 20টা, আপনি 17 থেকে 18টা প্রশ্ন হুবহু কমন পাবেন। বারবারই একটা কথা বলছি, আপনি মনে করে দেখেন, আমি বারবারই একটা কথা বলছি, আপনি 17 থেকে 18টা প্রশ্ন হুবহু কমন পাবেন। তাইলে আপনি যদি এভাবে, ইংলিশের ক্ষেত্রেও সেম আপনাদের একই কথা বলা হয়েছে, ইংলিশে হচ্ছে আপনি 17 থেকে 18টা প্রশ্ন হুবহু কমন পাবেন। গণিতের ক্ষেত্রে সেম কথা, আপনার 7টা, 8টা এবং 9টা, ইভেন আপনি এখান থেকে 10টা প্রশ্ন কমন পাইতে পারেন। এরপরে যেটা হচ্ছে সেটা আপনার ইংলিশের, বিজ্ঞানের ক্ষেত্রে যেটা ছিল, বিজ্ঞানের তো একদম সবগুলো প্রশ্নই কমন। এখানে সর্বোচ্চ 30টার মধ্যে আপনার দেখেন 27টা 28টার মতো প্রশ্ন আপনি একদম হুবহু এখান থেকে কমন। আমি প্রত্যেকটা আপনাদের পেজ সহ কত পেজে কোন জায়গা থেকে আসছে এগুলো সবই আপনাদের দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আর জিকে থেকেও কিন্তু একই কথা, যে জিকে থেকে আপনার 20টার মধ্যে এখানে আপনি 15, 16, 17 এরকম প্রশ্ন কমন পাবেন। এখন দেখা যাচ্ছে যদি আপনি এভাবে কমন পান তাহলে মিনিমাম আপনার 80+ প্রশ্ন, তারও বেশি, আপনার 85+ প্রশ্ন কিন্তু হুবহু কমন থাকে। এখন এই যদি 85+ প্রশ্ন আপনার হুবহু কমন থাকে, তাহলে তো আপনি মিনিমাম এখান থেকে, যদি আপনার কনফিউশন হয়, যদি দুই একটা ভুলও যায়, তারপরেও কিন্তু আপনি 80+ প্রশ্ন আপনি অবশ্যই অবশ্যই পারবেন 100টার মধ্যে। 80+ প্রশ্ন পাওয়া মানে আপনি প্রথম সিরিয়ালে একদম চান্স পেয়ে যাওয়া। তাহলে দেখেন এই প্রশ্নটা আপনার কোথা থেকে আসছে, যাদের যদি কারো কাছে বইটা থেকে থাকে, সাইড নার্সিং ভর্তি গাইড, যেটা বাংলাদেশের একমাত্র মেইন বই ওরিয়েন্টেড বই, এটা মানে মূল বই ভিত্তিক বই, এটা মূল বই অনুযায়ী সাজানো, একদম প্রত্যেকটা জিনিসই টেকনিকে ভরা টোটালি। তো দেখেন 173 পেজ, আমি প্রত্যেকটা পেজ আপনাদের বলে দিই, আপনারা জাস্ট ওখান থেকে আপনারা দেখে নিলে হবে। এবং এখানে কিন্তু দেখেন আপনার হচ্ছে একদম 173 পেজে খুব সুন্দর করে দেওয়া আছে। এই যে জগা খিচুড়ির মধ্যে দেখেন এই যে বর্গের জ, এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করেই দেওয়া। হ্যাঁ, দেখেন এই যে বাগধারাগুলো বর্গের জ, ঝ এভাবে প্রত্যেকটা দেওয়া, আপনার খুব একটা কষ্ট করে খোঁজা লাগবে না একদম। ইভেন এটা হচ্ছে 2 নাম্বারটাই ছিল, দেখেন জগা খিচুড়ি, এটা হচ্ছে বিশৃঙ্খলা। হ্যাঁ, দেখেন একদম প্রথমে দেওয়া আছে এলোমেলো, বিশৃঙ্খলা, এভাবে এখানে প্রত্যেকটা দেওয়া আছে একদম প্রথমেই। আমি জাস্ট আপনাদেরকে পেজ নাম্বার গুলো বলি, আর এখান থেকে আপনারা একটু দেখে নেন। আর একই সাথে হচ্ছে আপনার মুখস্থ পাঠ থেকে একটা প্রশ্ন আসছে, আমরা একটু দেখি যে ওভারঅল কোন জায়গা থেকে কতটা প্রশ্ন আসে। এটা প্রতিবারই আসে, আপনি বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করবেন একই। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছেন তারা প্রথম কাজটা কি করবেন, প্রথম যে কাজ করবেন সেটা হচ্ছে যে আপনি তো এই টপিকগুলো পড়ছিলেন, প্রথম কথা আপনি তো এই টপিকগুলো পড়ছিলেন, যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিবেন তারা মেইন জায়গাটা ধরবেন যে আসলে আমার ভুলটা হয়েছিল কই, যার কারণে আমার চান্স হয় নাই। এই দ্বিতীয়বারে এসে আপনি আরো একটা সুযোগ পাচ্ছেন, এই সেম ভুলটা যেন না হয় ওই জায়গাগুলো আপনি রিকভার করবেন, ওই জায়গাগুলো ফিগার আউট করে ওই জায়গাগুলো আপনি সমাধান করবেন, দেখবেন যে আপনি সেকেন্ড টাইমে নিশ্চিত চান্স পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ। সব থেকে বেশি শিক্ষার্থী সেকেন্ড টাইমে চান্স পায়, আবার সেকেন্ড টাইমে অনেক স্টুডেন্ট ঝরেও যায়, কারণ লম্বা একটা সময় ধরে প্রস্তুতি নিতে হয়। সেকেন্ডলি হচ্ছে এই লম্বা একটা সময় এক নাগারে লেগে থাকাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, তাহলে এটার অর্থটা কি ছিল, এই বাগধারার অর্থ হচ্ছে বিশৃঙ্খলা। দেখেন জগা খিচুড়ি হচ্ছে, জগা খিচুড়ি বাগধারাটির অর্থ হচ্ছে কি বিশৃঙ্খল বা বিশৃঙ্খলা বা এলোমেলো। ঠিক আছে, তাহলে এটা আসছে হচ্ছে কোথা থেকে, এটা আসছে বাগধারা থেকে, মুখস্থ পাঠের মধ্যে থেকে একটা বিরোচন পাঠ। ওকে, 2 নম্বর প্রশ্ন আমরা একটু দেখি যে এখানে কি বলছে, বীরবল, বীরবল ছদ্মনামে কে লিখতেন। দেখেন তো বীরবল ছদ্মনামে কে লিখতেন, আপনারা যারা যারা প্রশ্নগুলো পারেন তারা একটু কমেন্ট করে ফেলেন। বীরবল ছদ্মনামে কে লিখতেন, প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন। আপনারা যারা যারা এই প্রশ্নগুলো পারেন প্রত্যেকেই কমেন্ট করে ফেলবেন। একই সাথে হচ্ছে এই প্রশ্নগুলো ভুল হয়েছিল কিনা আপনার সেটাও একটু কমেন্ট করেন, যে আসলে এই প্রশ্নগুলো আপনার ভুল হয়েছিল কিনা এগুলো একটু একই সাথে আপনারা কমেন্ট করবেন প্লিজ। প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন যে বীরবল ছদ্মনামে কে লিখতেন। তাহলে এটা আসছে কোন জায়গা থেকে, আমরা একটু প্রত্যেকটা প্রশ্ন লিখি। এটা আপনি 2 জায়গাতে পাবেন আমাদের বইয়ের, এটা হচ্ছে আপনার আসছে সাহিত্য থেকে, ধরে নিলাম মুখস্থ পাঠ থেকে, সাহিত্য পাঠ থেকে। এটা প্রশ্নটা আসছে হচ্ছে আপনি 2 জায়গাতে পাবেন, 43 পেজও পাবেন, আবার ছদ্মনামগুলো যেখানে ছিল একসাথে ওখানেও কিন্তু পাবেন। তিথি দিয়েছেন 2SC, একই সাথে আপনারা মিলান। এখন কেন মিলাইতে বলতেছি, একই সাথে আপনারা এইভাবে একটা কাগজে লেখেন, দেখেন সাহিত্য থেকে একটা, মুখস্থ পাঠ থেকে একটা, কোথা থেকে কতটা প্রশ্ন আসছে। ঠিক আছে, একই সাথে লিখে ফেলেন। দেখেন এখানে হচ্ছে প্রমোদ চৌধুরীর, এটা আপনি 2 জায়গাতে পাবেন। এই স্টুডেন্ট
এটা হচ্ছে মেবি নুপুরের বই, ও এখানে লিখে রাখছে যে এই যে প্রমোদ চৌধুরীর ছবিটা দেওয়া ছিল, ছবির পাশেও লিখে রাখছিল যে বীরবল, হ্যাঁ, কোন ছদ্মনামে লিখতো আর কি। তো একই সাথে হচ্ছে আপনারা এই সাহিত্য পাঠের শেষের দিকে এসে দেখেন এখানে কিন্তু আপনার হাবি জাবি অনেকগুলো পড়তে হবে না, একদম স্পেসিফিক যে কয়টাই আপনি পড়ছেন, আপনি সূচিপত্রের মধ্যে আসেন, স্পেসিফিক যে কয়টা এখানে আপনার টোটাল যে কয়টা আছে সবগুলো থেকে কমন, হুবহু কমন। তো আপনার তো কতটুকু পড়তে হবে এই লিমিটেশনটাও জানতে হবে, সেই অনুযায়ী আপনার সর্বোচ্চ পড়াটা এখানে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, বই থেকে না দেখায় আর পেজগুলো বলে দিলে আশা করছি যে আপনারা বুঝতে পারবেন, যাদের কাছে বই আছে তারা তো পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 43 নম্বর পেজ। আর দ্বিতীয়ত হচ্ছে এটা আপনি ওই যে যেখানে ছদ্মনামগুলো একসাথে দেওয়া আছে একটা সব করে, সমস্ত কবি সাহিত্যিকদের ছদ্মনাম কে কোনটাতে লিখতেন, কোন ছদ্মনামে, সবকিছু একসাথে দেওয়া। তাহলে এটা হচ্ছে আমাদের 43 পেজ, এটা 2 নাম্বার ছিল, এটা হচ্ছে সাহিত্য থেকে। তাহলে বীরবল কে লিখতেন, বীরবল ছদ্মনামে লিখতেন হচ্ছে প্রমোদ চৌধুরী। হ্যাঁ, তিথি কমেন্ট করছেন 2 আচ্ছা, এরপর আসেন 3 নাম্বার প্রশ্ন। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে আপনি টোটাল, আমি জাস্ট এইটুকু আপনাকে ফিল করাতে চাই যে আপনি টোটাল 20টা প্রশ্নের মধ্যে কতটা প্রশ্ন আপনার পারা উচিত ছিল, আপনি কতটা পারছেন, ভুলটা কোথায় হয়েছে, মেইন পয়েন্ট কিন্তু এইটাই। এবং আপনি পরবর্তী যখন প্রিপারেশন নিচ্ছেন আপনি কিভাবে প্রস্তুতিটা নিবেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কবি সুকান্ত কত বছর বয়সে মৃত্যুবরণ করেন, ইনি কত বছর বয়সে মৃত্যুবরণ করেন, সব থেকে কম বয়সে যিনি মৃত্যুবরণ করেন তিনি হচ্ছে কি কবি সুকান্ত। এটা হচ্ছে আপনার বইয়ে দেখেন 38 নম্বর পেজ, সুকান্ত, ওখানে কিন্তু ডিটেইলস ওনার নিয়ে সবকিছু দেওয়া আছে। এটা একটু অ্যান্সার করেন তো, যে কবি সুকান্ত কত বছর বয়সে উনি মৃত্যুবরণ করেন, 21 বছর নাকি 19 বছর নাকি 18 বছর নাকি 20 বছর, কত বছর বয়সে উনি মৃত্যুবরণ করেন, 21 বছর, 19 বছর, 18 বছর নাকি 20 বছর। তাহলে এটাও কোথা থেকে আসছে দেখেন, এটা হচ্ছে আমাদের সাহিত্য থেকে। আচ্ছা, সাহিত্যের মধ্যে আর একটা গেল, 2টা, তাই তো। সাহিত্য থেকে ইতিমধ্যে কিন্তু আমরা 3টা প্রশ্নের মধ্যে 2টাই হচ্ছে সাহিত্য থেকে পাইলাম, একটা হচ্ছে মুখস্থ পাঠ থেকে। দেখি কোথা থেকে কয়টা আসছে, আপনার পড়ার স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত ছিল, আপনি কোথায় আসলে ভুলটা করছেন। তাহলে দেখেন এটা হচ্ছে উত্তর ক, 21 বছর বয়সে 21 বছর বয়সে কবি সুকান্ত হচ্ছে মৃত্যুবরণ করেন। হ্যাঁ, তিথি দিয়েছেন হচ্ছে 3 ওকে। এরপরে হচ্ছে 4 নম্বর প্রশ্ন আসি। দেখেন 4 নম্বর প্রশ্ন বলছে যে মর্মকথা এর সঠিক শব্দার্থ, তার মানে এই কথাটির অর্থটা কি। এখন আপনি একটা খুব সিম্পল ভাবে চিন্তা করেন, আমরা বলি না মোট কথা, খুব কমনলি আমরা ইউজ করি মোট কথা, তার মানে কি এই কথা সব, মানে এই কথাগুলো শেষ কথা, ঠিক আছে। আমরা কি বলি যে এই কথাগুলো শেষ কথা। এখন শেষ কথা বলতে কি, মানে সব কথা আপনি নিগড়িয়ে, মানে একবারে সর্বশেষ অংশ যেটা থাকে সেটাই কি শেষ কথা। তো দেখেন এখানে কি বলছে যে মর্ম কথা, তার মানে কি সব কথার ওই কথাগুলোর মধ্যে যে রহস্যগত কথা ছিল, বা ওই টোটাল কথাগুলোর মধ্যে যে রহস্য বিষয়টা ছিল বা নিগুড় যে অর্থটা ছিল সেটাকে মূলত বুঝায়। তাহলে দেখেন এটা আবার কোথা থেকে আসছে, এটা কিন্তু আপনার সাহিত্য পাঠ থেকে। তাহলে দেখেন মুখস্থ পাঠ থেকে আরো একটা প্রশ্ন আসছে। তাহলে এই কথাটা কোথা থেকে আসে, এটা হচ্ছে আপনার একই সাথে কিন্তু এই যে নিগুড় অর্থ, মানে একদম নির্বিশেষ শেষ অংশ বা নিগুড় অর্থ, বা একই সাথে এটা কি বোঝায়, গোপন রহস্য। কি বলে এটাকে, একই সাথে কিন্তু গোপন রহস্য কিন্তু এই মর্মকথার অর্থ হিসেবে ব্যবহৃত হয়। তাহলে দেখেন এটাও কিন্তু আপনার হচ্ছে সাহিত্য, আপনার হচ্ছে মেমোরাইজ পার্ট থেকে আসছে। তাহলে 4টা প্রশ্ন আমাদের গেল। ওকে, এরপরের প্রশ্নটা আসেন 5 নম্বর প্রশ্ন। কি বলছে, রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনার তরী কবিতাটি কোথায় রচনা করেন। সোনার তরী যে কবিতাটি ছিল ওনার, সোনার তরী কবিতাটি উনি কোথায় রচনা করেন। এখানে কিন্তু আরো হচ্ছে অনেকগুলা ছিল ওনার, ওই যে চিত্তারা, চৈতালি, তারপর আরো কি ছিল, আরো হচ্ছে কথা ও কাহিনী, এগুলা কিন্তু উনি একই জায়গায় দেখেন, এই যে হচ্ছে চিত্তারা, তারপরে হচ্ছে চৈতালি, হ্যাঁ চৈতালি, তারপরে হচ্ছে কথা ও কাহিনী, এগুলো কিন্তু উনি এই যে একই সাথে, এই যে সোনার তরী, চিত্তারা, চৈতালি, এখানে হচ্ছে কথা ও কাহিনী, একই জায়গাতে উনি রচনা করেন। কোথায় উনি এইটা রচনা করেন, শান্তিনিকেতন, জোড়াসাঁকোতে, শাহজাদপুরে নাকি শিলাইদহে। এখন এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা হচ্ছে 33 নাম্বার পেজে চলে যান, দেখেন বইয়ের 33 নাম্বার পেজে এটা খুব সুন্দর করে রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে ডিটেইলস দেওয়া, উনি ওখানে কি কি রচনা করছেন, কোন জায়গাতে, প্রত্যেকে একটু কমেন্ট করতে পারেন যে এটা হচ্ছে 5 নাম্বার প্রশ্ন। এখন 5 নাম্বার প্রশ্ন কোথা থেকে আসছে, আমরা কিন্তু প্রশ্ন অ্যানালাইসিস করছি। দেখেন এখানে হচ্ছে আরো একটা প্রশ্ন আসছে সাহিত্য থেকে, 3টা, তার মানে ইতিমধ্যে 5টার মধ্যে 3টা সাহিত্য থেকে, 2টা ইতিমধ্যে মুখস্থ পাঠের মধ্যে থেকে। এখন কথা হচ্ছে যে আপনি এইগুলা কিভাবে পড়ছেন, আপনি এইগুলা যে পড়ছেন কেন পারেন নাই, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। আগামীতে যখন আমি পড়বো তখন আমি এই জায়গাগুলো যেন পারি, সেই জায়গাগুলো ফোকাস করে আমাদের পড়তে হবে। তাহলে দেখেন ইনি কিন্তু এই যে সোনার তরী, চিত্তারা, চৈতালি, তারপরে কথা ও কাহিনী, এগুলো সবই হচ্ছে যখন শিলাইদহে ছিলেন তখন কিন্তু উনি হচ্ছে কি করেন, এগুলো হচ্ছে উনি কিন্তু ওইখানে লিখছিলেন, তাই না। এই যে দেখেন 33 পেজের একদম উপরে এখানে সুন্দর করে দেওয়া আছে আপনাদের
এই যে 33 পেজের একদম উপরে এখানে হচ্ছে সিরাজগঞ্জ, শাহজাদপুর, কুষ্টিয়া, শিলাইদহ ও নওগাঁর পাতিসরে গমন করেন। এইখানে তিনি এই যে পাতিসর নাগর নদীর তীরে অবস্থিত, হ্যাঁ এটা কোথায় অবস্থিত, এই যে পাতিসরটা কোথায় অবস্থিত, কোন নদীর তীরে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। আর শিলাইদহে থাকাকালীন তিনি সোনার তরী, চিত্তারা, চৈতালি এবং কথা ও কাহিনী রচনা করেন। ঠিক আছে, এগুলো কিন্তু খুব সুন্দর করে ডিটেল এগুলো দেওয়া। তাহলে এগুলো যদি আপনি দাগায় দাগায় পড়তেন, আপনি কেন পারবেন না? আমার কথা হচ্ছে আপনি কেন পারবেন না, পারার কোনো অপশনই নাই। ঠিক আছে, তাহলে এটা কোথায়, উনি হচ্ছে এটা শিলাইদহে থাকাকালীন তিনি এটা রচনা করছিলেন। আচ্ছা 6 নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখি কি বলছে। দেখেন, ফুলের গন্ধে মৌমাছি আসে, এটা নিয়ে সেদিনও আমি আলোচনা করছিলাম। বাক্যটিতে ফুলের গন্ধে কোন কারক? যারা জানেন পারেন তারা একটু কমেন্ট করে ফেলেন। তাহলে আমাদের এখানে আরো একটা প্রশ্ন আসছে, ব্যাকরণ থেকে আসছে একটা, তাই তো? তাহলে 4 আর 2 6, 6টার মধ্যে একটা হচ্ছে ব্যাকরণ থেকে আসছে এবং কারক। টপিকটা কি? টপিকও লিখে রাখতে পারেন কারক। তবে কারক, সমাস এগুলো থেকে কিন্তু মানে এক এক সময় প্রশ্ন আসে। দেখেন সমাজ থেকে প্রশ্ন আসেই নাই, তো এখানে কোনটা থেকে আসবে, কখন আসবে, প্রত্যেকটা টপিক আপনি কিভাবে পড়বেন। এখন বিষয় হচ্ছে দেখেন, ফুলের গন্ধে মৌমাছি আসে, আপনি যখন কারক পড়বেন প্রত্যেকটা মানে এখানে কারকের প্রত্যেকটা যে প্রকারভেদ গুলো আছে, হ্যাঁ কর্তা, কর্ম, করণ, এখানে সম্প্রদান, এখানে অপাদান, এখানে অধিকরণ, প্রত্যেকটা যখন আপনি ডিটেইল পড়বেন তখন কিন্তু আপনাকে এর মধ্যে থেকে যেখান থেকে প্রশ্ন আসুক আপনি যেন অ্যান্সার করতে পারেন। তাহলে আপনার পড়ার স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত ছিল? দেখেন আপনি বেশিরভাগ জায়গাতে এই প্রশ্নটা আপনি মুখস্থ করে ফেলছেন। এটা তো আমাদের বইয়ের মানে এটা হচ্ছে আপনার প্র্যাকটিসের মধ্যে দেওয়া আছে কারকের, আবার মেইন টপিকের মধ্যে দেওয়া আছে, আবার যখন আলাদা করে পড়ানো হয়েছে তখনও কিন্তু এগুলো ধরে ধরে পড়ানো হয়েছে। এখন দেখেন এটা আপনি মুখস্থই করে ফেলছেন যে ফুলের গন্ধে মৌমাছি আসে। ঠিক আছে, ফুলের গন্ধে মৌমাছি আসে। দেখেন ফুলের গন্ধে মৌমাছি আসে, বাক্যটিতে বলছে এখানে ফুলের কোন কারক, তাই না? এখানে বলছে যে হচ্ছে ফুলের কোন কারক। এখন আপনি এটা মুখস্থ করে ফেলছেন যে হচ্ছে এটা কি সম্বন্ধ কারক, যে ফুলের গন্ধে ঘুম আসে না। ঠিক আছে, এরকম ভাবে আপনি মুখস্থ করে ফেলছেন। তো আপনাকে বলা হচ্ছে যে ওই জায়গা থেকে প্রশ্নটা আসছে, বিষয়টা তো ওই জায়গা থেকে প্রশ্নটা আসে এরকম না, আপনি তো এইভাবে মুখস্থ করবেন না। ব্যাকরণ যখন পড়বেন তখন আপনার পড়ার স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত লক্ষ্য করেন। দেখেন এটা হচ্ছে আপনি পড়ছেন সম্বন্ধ কারক। আমরা জানি যে বাক্যে নামপদের সাথে আমরা কারকটা কি জানি, সেদিন আমি বলছিলাম যে নামপদের সাথে সাথে ক্রিয়ার, এখানে কার, দেখেন ক্রিয়ার সম্পর্ক, কার ক্রিয়ার সম্পর্ক। আমি প্রত্যেকটা ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো আসছে কিভাবে আপনার পড়া উচিত ছিল এগুলো আমি ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। দেখেন তো এখানে কি বলছে যে বাক্যে নাম পদের সাথে হচ্ছে কার সম্পর্ক, ক্রিয়ার সম্পর্ক। হ্যাঁ, ক্রিয়ার যে সম্পর্ক থাকবে সেটাই মূলত কারক। এখন যদি তাহলে এখানে বলছে যে নাম পদের সাথে ক্রিয়ার সম্পর্ক, তার মানে সব বাক্য তো থাকবে না। তাহলে যদি দেখেন এখানে হচ্ছে যদি সম্পর্ক না থাকে, ক্রিয়ার সাথে সম্পর্ক না থাকে তখন সেটা হচ্ছে, আমরা মজা করে যখন পড়াইছি তখন বলছি, তখন সেটা হচ্ছে ক্ষতিকারক। হ্যাঁ, ক্ষতিকারক মানে এও তো কারক, বাকিগুলোও কারক, বাকি 6 প্রকারও কারক, আবার এ হচ্ছে ক্ষতিকারক। এই ক্ষতিকারকের নামটা হচ্ছে মূলত সম্বন্ধ। এটা কি মূলত হচ্ছে, এটাই হচ্ছে সম্বন্ধ পদ। এটাকে আর তখন কারক বলা হয় না, এটা সম্বন্ধ পদ বলা হয়, যদিও কারকের মধ্যে আপনি পড়ছেন। আচ্ছা এখন আসেন এই সম্বন্ধ পদটা আপনি কিভাবে পড়ছেন, খুব সিম্পল বিষয়। দেখেন এখানে এইবার একটা আমরা যখন বাক্যের মধ্যে চলে আসি, দেখেন যখন আমরা এটা বাক্যের মধ্যে চলে আসি, যদি আমি বলি যে দেখেন সুন্দরবনের বাঘ অনেক হিংস্র হয়। দেখেন অনেক কি হয়, অনেক হিংস্র হয়। এটা একটা বাক্য লিখলাম। আরেকটা বাক্য লিখলাম, দেখেন আমি এখানে যে আমি ভাত খাই। দেখেন আমি ভাত খাই, সিম্পল একটা বাক্য দিয়ে আমি বুঝাই দিচ্ছি। দেখেন এই খাওয়াটা কি, এইটা হচ্ছে মূলত আপনাকে যখনই কারক নির্ণয় করতে বলবে সর্বপ্রথম আপনার কাজ হবে ক্রিয়া খুঁজে বের করা। কারণ হচ্ছে কি, কারণ আপনার যখন আপনি কারকের সংজ্ঞাটাই করতেছেন তখন কি যে নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক, ঠিক আছে, এটাকে মূলত কারক বলা হচ্ছে। তাহলে আপনার কাজ কি হবে বলুন তো, ক্রিয়ার সাথে সম্পর্ক না থাকলে তো সেটার কারক হচ্ছে না। তাহলে আপনার সর্বপ্রথম কাজ হবে হচ্ছে ক্রিয়াকে খুঁজে বের করা। তাহলে দেখেন এটা যদি ক্রিয়া হয়, এখন আসেন দেখেন এই খায়ের সাথে কি ভাতের সম্পর্ক আছে? ডেফিনেটলি আছে। কি খাই, এই যে, তাহলে ভাতও কিন্তু এখানে একটা কারক, এটাও কিন্তু কারক। আবার দেখেন খাওয়ার কাজটা কি করতেছে, কে খায়, আমি খাই, সেও কিন্তু একটা কারক। তাহলে কি দেখেন সেটা হচ্ছে কর্ম, আর এখানে যখন নিজেই কাজটা করতেছে তখন কিন্তু সেটা হচ্ছে কর্তা। এখন কথা হচ্ছে এই বাক্যে আসেন, দেখেন যখন বলছে যে সুন্দরবনের বাঘ অনেক হিংস্র হয়, এখন আপনাকে এখানে চাওয়া হইলো যে সুন্দরবনের কোন কারক। এখন বিষয় হচ্ছে আপনারা অনেকেই কিন্তু এটা আবার ভুল উত্তর দিয়ে ফেলেন যে স্থান বোঝাচ্ছে, তাহলে হয়তো অধিকরণ। দেখেন এই স্থান কিন্তু
সেটা অধিকরণ হইতে পারে, সেটা অপাদান হইতে পারে, সেটা করণ হইতে পারে, সেটা কিন্তু আবার কর্ম হইতে পারে, সেটা কিন্তু আবার কি হইতে পারে, সেটা কিন্তু কর্তাও হইতে পারে। এই একটা স্থান কিন্তু আবার 4 প্রকারের কারকও হইতে পারে। কিভাবে? যখন কোন স্থান থেকে সেটা প্লাস হবে আমরা জানি স্থানে, তখন সেটা হচ্ছে অধিকরণ। আবার যদি মাইনাস হয় তাহলে সেটা হচ্ছে অপাদান। আবার যদি দেখেন ঢাকা, ঢাকা হয় বাংলাদেশের সিটি, ঠিক আছে, ঢাকা হওয়ার কাজটা কি করতেছে, ঢাকা, ঢাকা কিন্তু এখানে কর্তা, ঠিক আছে। আমি কখনো ঢাকা দেখিনি, কি দেখিনি, ঢাকা দেখিনি, এই যে ঢাকা, তখন কিন্তু সেটা কি কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম বের হয়ে যায়। এখানে আপনি একই স্থান থেকে এইভাবে কখনোই পড়ে আপনি কিন্তু কারক আলাদা করে মুখস্থ করতে পারবেন না। তো আপনার কাজটা করতে হবে কি, এইভাবে বুঝে পড়তে হবে যাতে এই টপিকে আপনার যেখান থেকে প্রশ্ন আসে আপনার ভুল না হয়। তাহলে দেখেন হিংস্র হয় কে বলেন তো, হিংস্র হয় হচ্ছে বাঘ। তাহলে ক্রিয়ার সাথে সম্পর্ককার বাঘ। আপনি কোনোভাবে বলতে পারবেন যে সুন্দরবন হিংস্র হয়, সুন্দরবনের হিংস্র হয়? কোনোভাবে এর সাথে সম্পর্ক নাই। তাহলে ক্রিয়ার সাথে যদি সুন্দরবনের সম্পর্ক না থাকে, তাহলে ওই যেটা আমরা বলতেছিলাম এটা ক্ষতিকারক, দ্যাটস মিন এটা হচ্ছে সম্বন্ধ পদ। এটা কি পদ? এটা হচ্ছে সম্বন্ধ পদ। তাহলে এটা হচ্ছে কি সম্বন্ধ পদ। এখন পরীক্ষাতে আপনার প্রশ্ন আসছে কি, যে ফুলের গন্ধে মৌমাছি আসে, এই আশাটা কি বলেন তো? এইটাই হচ্ছে আপনার ক্রিয়া না? এইটাই হচ্ছে আপনার ক্রিয়া। তাহলে আপনি যদি এইটাই ক্রিয়া হয়, তাহলে আপনার বলছে যে ফুলের সাথে এই ক্রিয়ার সম্পর্ক কি? ফুলের আসে? কোনো সম্পর্ক নাই। দেখেন গন্ধে না, এখানে মৌমাছি আসে, আসার কাজটা করে কে? সে হচ্ছে মৌমাছি, আসার কাজটা করে কি? মৌমাছি। আবার তাহলে এ হচ্ছে কি, এখানে কিন্তু কর্তা। আবার দেখেন যে এখানে ফুলেরটা যেহেতু ক্রিয়ার সাথে সম্পর্ক নাই, তাহলে এটা নির্দ্বিধায় এটা হচ্ছে সম্বন্ধ পদ। এখন যদি আমি আপনাকে একটা প্রশ্ন করি যে রহিমের বন্ধু করিম ভালো ভালো ফুটবল খেলে, ঠিক আছে, ভালো ফুটবল খেলে। তাহলে এইবার একটু লক্ষ্য করেন তো, আপনার জিজ্ঞাসা করলো যে রহিমের এখানে হচ্ছে কোন কারক, রহিমের কোন কারক। আপনি নাম দেখেই লাফিয়ে কিন্তু এটা কর্তা দিতে পারবেন না। কারণ হচ্ছে কি, আপনি কোথায় তাকাবেন বলেন তো? আপনি যখন পড়ছেন এই টপিকটা, কারক যখন পড়ছেন, তখন কিন্তু আপনি শেখেন নাই যে কোনটা নিচে দাগ আছে সেটা দেখে অ্যান্সার করবো। আপনি শিখছেন কোনটা ক্রিয়ার সাথে সম্পর্ক কি সেইটা দেখে অ্যান্সার করবেন। তাহলে দেখেন এখানে খেলাটা হচ্ছে কি, এখানে খেলাটা হচ্ছে ক্রিয়া, ক্রিয়ার সাথে কি রহিমের কোনো সম্পর্ক আছে? না। এখানে সম্পর্ক কার? এই যে দেখেন করিম ভালো ফুটবল খেলে, করিমের সাথে সম্পর্ক আছে, ফুটবলের সাথে সম্পর্ক আছে, ভালো খেলে, এইগুলোর সাথে সম্পর্ক আছে, কিন্তু রহিমের সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নাই। আর যদি সম্পর্ক না থাকে, আমি আশা করছি এই প্রশ্ন যদি এখন এই ধরনের প্রশ্ন, বিশেষ করে আপনার সম্বন্ধ পদ থেকে যদি আপনার প্রশ্ন করে, যেখান থেকেই করুক, যে বাক্যই করুক, আপনি ইনশাল্লাহ অন্তত কারক ইনিশিয়ালি আপনি দেখে বুঝতে পারবেন যে এটা কারকের কোন জায়গায় যাইতে পারে। এরপরে আপনি এখনো কর্তার মধ্যে অনেকভাবে কর্তা বিভিন্ন রকম হইতে পারে, এখানে কখন কর্মগুলো আবার কর্তা হইতে পারে, ঠিক আছে। এই জায়গাগুলো কর্তৃকর্ম বাচ্চার কর্তা যেভাবে আসে, এগুলো কিন্তু আপনাকে ভেঙে 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 প্রত্যেকটা যখন আপনি পড়বেন, প্রশ্ন যেই করুক যেখান থেকে করুক, আপনি সঠিক অ্যান্সার করতে পারবেন। তাহলে আশা করছি যে 6 নম্বর প্রশ্ন, হ্যাঁ 6 নম্বর প্রশ্ন আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আপনার এইভাবে পড়া উচিত ছিল। এখন দেখেন যে আপনি কি আসলে এইভাবে পড়ছিলেন, নাকি আপনি ডাইরেক্ট গদগদা মুখস্থ করছিলেন, যার কারণে আপনি এখানে কনফিউজ হয়ে গেছেন যে ফুলের গন্ধে মৌমাছি আসে। অনেকে কিন্তু এখানে কি উত্তর দিচ্ছেন, আপনারা অনেকে অধিকরণ দিচ্ছেন, কিসের কারণে আসে, ফুলের কারণে, হ্যাঁ সে কারণেও দিচ্ছেন। আবার অনেকে এইভাবে পড়ছেন যে গন্ধের সাথে ফুলের সম্পর্ক, হ্যাঁ এটা সম্বন্ধ করতেছে। এইভাবে তো পড়লে হবে না। আমি বারবারই বলছি যে আপনি পড়াটা নিট অ্যান্ড ক্লিন, আমি যতটুকু পড়বো ততটুকু যেন আমার নিট অ্যান্ড ক্লিন পড়া থাকে। ক্লিয়ার? ওকে, 6 নম্বর গেল। 7 নম্বর প্রশ্ন আসেন, প্রখরতা শব্দের বিপরীত অর্থ প্রকাশ করেছে কোনটি? এখানে বলছে সামান্য, স্নিগ্ধতা, দুর্বল নাকি ক্ষীণ। আপনি একটু যদি এইগুলো মুখস্থ করা লাগে না, দেখেন এগুলো মুখস্থ করা লাগে না। এটা কোথায় পাবেন? আমি এখানে লিখে রাখছি, মুখস্থ পাঠ থেকে আরো একটা আসছে। 7টার মধ্যে 3টা মুখস্থ পাঠ, 3টা সাহিত্য। বুঝেন তাইলে পড়াটা কোন জায়গায়। আমি বারবারই বলতাম না, ব্যাকরণ নিয়ে কখনোই ধরা খাবেন না, ব্যাকরণ নিয়ে কখনোই ধরা খাবেন না। মুখস্থ পাঠ সাহিত্যগুলো রিভিশন দেন, বারবার রিভিশন দেন। একটাই কথা আমি বারবারই বলছি, না বইটা কোথাও পাওয়া যায় না, বইটা শুধুমাত্র আমাদের ব্যাচ স্টুডেন্টের জন্য। প্রখরতা, তো দেখেন প্রখর বলতে এমন কি একটা বোঝাচ্ছে, মানে একটু হার্ড টাইপের কোনো কিছু বোঝাচ্ছে না? শক্ত, রোদে প্রখর হয়ে যায়, এরকম কোনো কিছু বোঝাচ্ছে না? তার মানে কি শক্ত বা একটু কঠিন কিছু। তো আপনি এইটারে যদি আপনি হচ্ছে বিপরীত অর্থ প্রকাশ করেন, তাহলে বিপরীত কোনটা হইতে পারে আপনি একটু দেখেন। এটা আপনাদের বইয়ের হচ্ছে 283 নাম্বার পেজ থেকে। প্রশ্ন সবই কমন, এটা তো আমি বারবারই বলছি। পরীক্ষা দিয়ে আসবেন, প্রশ্নগুলো দেখাই নিয়ে যান আপনার কোথা থেকে কোন প্রশ্ন আসছে। এখন যদি আপনি না পারেন, এই আফসোস আপনি কই রাখবেন? তার মানে এইখানে যেন আপনার পড়ার কোনো গ্যাপ না থাকে। বারবারই একটা কথা বলছি। এবং যখনই যতটুকু পড়ানো হয়েছে যে এইখান থেকে প্রশ্ন আসবে, এই জায়গাটা মার্ক করেন, এই জায়গায় ভুল হইতে পারে, এই যে যদি একটা স্টুডেন্ট এইভাবে ফলো করে,
ডেফিনেটলি যারা চান্স পাইছে তারা দেখেন সব মিটফোর্ড মানে 1 2 3 এরকম সিরিয়ালের মধ্যে সব। আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে তাহলে এটা কি আসছে দেখেন, এটা হচ্ছে স্নিগ্ধতা, তাই তো? প্রখরতার হচ্ছে বিপরীত শব্দ হচ্ছে স্নিগ্ধতা। কত নাম্বার পেজ থেকে আসছে? এটা হচ্ছে 283 নাম্বার পেজ। যাদের কাছে বই আছে দেখে নিয়ে। আচ্ছা, তাইলে গেল 7টার মধ্যে। কিন্তু দেখেন প্রশ্ন কতটা থেকে কোন জায়গা থেকে কতটা আসছে এটাও একটু দেখে নিয়ে নাকি সাথে। 8 নাম্বার কি বলছে? আমি কিংবদন্তির কথা বলছি। কবিতায় কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? মানে একবারে 2 নাম্বার পেজ থেকে প্রশ্নটা আসছে। ইভেন এটা কিন্তু 23-এও ছিল, 2023-এও কিন্তু একই প্রশ্ন ছিল। সেখানে এত ছিল না আমি কিংবদন্তির, এখানে হচ্ছে জাস্ট এটুকুই ছিল যে কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক বা কিংবদন্তি শব্দটি দ্বারা কি বোঝায়। এখানে 2 নাম্বার দেখি, তখন ছিল হচ্ছে প্রশ্নটা 2 নাম্বার পেজেই আছে আপনাদের বইয়ের একবারে শুরুতেই। এখানে ছিল কিংবদন্তি শব্দের অর্থ কি। দেখেন একদম প্রথমে কিংবদন্তি শব্দের অর্থ কি। আমি যদি সোনার কোচিং স্টুডেন্ট হই, বুঝতে পারিনি আপনার কথা। আসলে আপনি কি বলছেন আপনার কথা আমি বুঝতে পারিনি। ওকে, তাহলে এখানে কিংবদন্তির, তাহলে এটাও কিন্তু আসছে হচ্ছে সাহিত্য থেকে। আমরা এখানে আরো একটা মার্ক করি। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কিংবদন্তি শব্দের অর্থ কি? এখানে হচ্ছে জনশ্রুতি, তাই তো? কিংবদন্তি বলতে কিংবদন্তির কথা বলছি। কিংবদন্তি বলতে শব্দটি দ্বারা কিসের প্রতীক? জনশ্রুতির প্রতীককে বোঝাচ্ছে। 8 নম্বর প্রশ্ন। ওকে, এরপরের প্রশ্ন চলে আসেন। 9 নম্বর প্রশ্ন, কোনটি ভাববাচক বিশেষণ? দারুণ একটা জায়গা। কোনটি ভাববাচক বিশেষণ পড়ছেন কিভাবে? মুখস্থ করছেন? মুখস্থ করলে তো হবে না। আমি এই জিনিসগুলো বারবারই বলি, মুখস্থ করবেন কনফিউশন হয়ে যাবেন যে ভাব বলতে কোনটা বোঝাচ্ছে। লোকটি পাগল, এটাও তো লোকটার একটা পাগল ভাব বুঝাইতে পারে। এরপর দেখেন চলন্ত ট্রেন, এটা দিয়ে কি বুঝাচ্ছে। আবার দেখেন খুব ভালো খবর, আবার আরেকটা আছে কি সবুজ মাঠ। আপনি যদি খুব সিম্পলি পড়েন, একদম সিম্পল জায়গা বুঝাচ্ছে আমি। দেখেন বিশেষণ, বিশেষণকে কয়টা ভাগে ভাগ করা হয়? 2টা ভাগে। একটা কি বলেন তো? একটা হচ্ছে নাম বিশেষণ, একটা কি, একটা হচ্ছে নাম বিশেষণ, একটা হচ্ছে নাম বিশেষণ, আর আরেকটা হচ্ছে ভাব বিশেষণ। ভাব বিশেষণ এর ডিটেইলে যাওয়া লাগবে না। নাম বিশেষণের মধ্যে 2টা জিনিস থাকে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে যেটা হচ্ছে যে কোনো বিশেষ্যকে বিশেষায়িত করে, বিশেষ্যের বিশেষণ। একটা হচ্ছে বিশেষ্যের, আর একটা হচ্ছে সর্বনামের, আর একটা কিসে? সর্বনামের। সর্বনামের। আর এই যে ভাব বিশেষণের মধ্যে, ভাব বিশেষণের মধ্যে আবার 4টা। একটা হচ্ছে ক্রিয়ার, একটা হচ্ছে ক্রিয়ার বিশেষণ, একটা হচ্ছে বিশেষণের বিশেষণ, একটা হচ্ছে বিশেষণের বিশেষণ, আর আরেকটা হচ্ছে অব্যয়ের বিশেষণ, অব্যয়ের বিশেষণ, আর একটা হচ্ছে বাক্যের বিশেষণ, আর একটা হচ্ছে কি বাক্যের বিশেষণ। এখন মজার বিষয় দেখেন, জাস্ট আপনি যদি এইটুকু জানতেন আপনার এই প্রত্যেকটা ডিটেইলে যাওয়া লাগতেছে না। মজার একটা বিষয় দেখেন, বলছে কি চলন্ত ট্রেন। আপনার অত ডিটেইলও আপনি না জানলে দেখেন তো এটা কি কাকে বিশেষায়িত করছে ট্রেনটি? এটা হচ্ছে কি কোন ট্রেন হচ্ছে বিশেষ্য পদ, বিশেষ্য পদকে যখন বিশেষায়িত করছে তখন সেটা নাম বিশেষণের মধ্যে আসছে। আচ্ছা, তাহলে এটা বাদ গেল। লোকটি পাগল, লোকটি কেমন, সেটা লোকটি বিশেষ্য পদকে বিশেষায়িত করছে, যদিও এগুলো অবস্থা তাদের, তো সেখানে আমরা ডিটেইলে যাচ্ছি না। ওগুলো দেখেন আপনার বই সুন্দর করে দেওয়া আছে সিরিয়াল করে। তাহলে দেখেন এটাও কিন্তু আপনার কিসের মধ্যে আছে? লোকটি বিশেষ্য, সুতরাং এটা নাম বিশেষণে বাদ গেল। এরপর দেখেন খুব ভালো খবর। মজার বিষয় দেখেন, খবরটি হচ্ছে কি, খবরটি হচ্ছে আপনার বিশেষ্য পদ। এখানে কেমন খবর, ভালো খবর বিশেষণ পদ। কেমন ভালো, খুব ভালো, বিশেষণকে যে বিশেষায়িত করছে সেটা কি? সেটা হচ্ছে বিশেষণের। দেখেন এই যে বিশেষণের বিশেষণ যেটা আমরা বলি, বিশেষণকে বিশেষায়িত করছে সেটা হচ্ছে বিশেষণের বিশেষণ। তাহলে বিশেষণের বিশেষণ কিসের মধ্যে? ভাব বিশেষণের মধ্যে। এত তো আমার সবগুলো সম্পর্কে। সবুজ মাঠ, দেখেন ডাইরেক্ট একটা শব্দ বোঝাচ্ছে, অন্য কোনো 2টাকে মিনিং করছে না, বা এই আমার ভাবের মধ্যে আসতেছে না। তাহলে যেটা আছে সেটা কিন্তু হচ্ছে খুব ভালো খবর। এটা হচ্ছে আমার কি ভাব বিশেষণের মধ্যে। তাহলে আপনি যদি এই যে পদ প্রকরণ, আমরা ব্যাকরণ থেকে আরো একটা প্রশ্ন পাইলাম, এটা এইভাবে যদি আপনি পড়তেন, এই প্রশ্ন নিয়ে আপনার পরীক্ষার হলে কোনো ধরনের কনফিউশন আসতো? আমাকে জাস্ট এইটুকু বলেন, এইভাবে যদি আপনি পড়তেন এই প্রশ্ন নিয়ে আপনার কিভাবে কনফিউশন তৈরি হয়? এখানে তো সবগুলো দেখে আপনার মনে হচ্ছে, কিন্তু আপনি তো জানেন যে নাম বিশেষণ আর ভাব বিশেষণের মধ্যে ডিফারেন্সটা কি। এই প্রশ্ন তো মানে আপনার সবগুলো অপশন না দেখে আপনি অ্যান্সার করতে পারতেন। কারণ দেখেন খবর, ভালো, খুব, বিশেষণকে বিশেষায়িত করছে ভাব বিশেষ। এটা হচ্ছে ভাব বিশেষণের প্রকারভেদ, বিশেষণের বিশেষণ মানে বিশেষণকে যে বিশেষায়িত করে। সহজ না? আমাকে জাস্ট এইটুকু বলেন, আপনার কাছে কি এইগুলো কঠিন লাগতেছে? এখন আপনার কাছে সহজ লাগতেছে, আপনার কাছে পরীক্ষার হলেও সহজ লাগতো যদি আপনি এইভাবে পড়তেন।
এখন দেখেন যে আপনার পড়ার স্ট্র্যাটেজি কি এমন ছিল, যদি না থাকে গড়বাঁধা মুখস্থ করা বাদ দেন। আমি সবসময় বলি যে ব্যাকরণ পাঠ মুখস্থ গড়বাঁধা মুখস্থ করে কিছু হবে না। ওকে, তাহলে এটা প্রশ্ন আশা করছি যে এটা আপনারা খুব সহজে, এরপর থেকে যদি এই ধরনের কোনো প্রশ্ন আসে তাহলে আপনারা খুব সহজে এগুলো এখন অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নে আসি। 10 নম্বর কি বলছে, সহজ একটা প্রশ্ন, বিদ্রোহী কবিতায় ঐতিহাসিক চরিত্র কোনটি? ঐতিহাসিক চরিত্রর প্রতীক ছিল, সে সবসময় একজন বিশেষ যোদ্ধা, সবসময় জিততো, বিজেতা ছিল, সেটা কে? সেটা হচ্ছে চেঙ্গিস। কমন প্রশ্ন আসছে একবারে, কমন প্রশ্ন। এটাও আমি সাহিত্যের মধ্যে, আমরা কবি সাহিত্যের মধ্যে যাচ্ছি। তাহলে আরো একটা প্রশ্ন, কতগুলো প্রশ্ন কোন জায়গা থেকে আসছে একটু নজর রাখেন জাস্ট একবার নিজে। আর একটা কথা বলি, এই যে প্রশ্ন অ্যানালাইসিস, এইটা কখনো অন্য করে দিছে ওইটা খাবেন না, নিজে একটু কষ্ট করে করেন। তাহলে কি হবে, আপনি যখন এই প্রশ্নগুলো দেখবেন তখন আপনার ভিতরে অটোমেটিক একটা সেন্স ডেভেলপ হবে যে প্রশ্নগুলো এই টপিক থেকে আসে, এই জায়গা থেকে আসছে, এইখান থেকে আসছে। এই জায়গাটা আপনি একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন, একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। তাহলে আসেন, এটা গেল। 11 নম্বর প্রশ্ন কি বলছে, ঘটমান বর্তমান কালের উদাহরণ কোনটি? ঘটমান বর্তমান কালের সংজ্ঞাটা কি, এইটা আগে পড়েন। ঘটমান বর্তমান কালের সংজ্ঞাটা হচ্ছে কি, কোনো কাজ শুরু হয়ে এখনো চলতেছে, কোনো কাজ শুরু হয়ে কি দেখেন, কোনো কাজ শুরু হয়ে এখনো চলছে বোঝায়, এখনো চলছে। যেমন দেখেন, যদি আমি বলি মীরা ভালো গান গাচ্ছে, ঠিক আছে, দেখেন মীরা ভালো গান গাচ্ছে, রহিম এখনো কি করছে, দেখেন এখনো হচ্ছে পড়তেছে। রহিম বই পড়ছে, মীরা ভালো গান গাচ্ছে, যদি আমরা এগুলো বলি তাহলে দেখেন এগুলো এখনো চলতেছে না, তাহলে এগুলোকে বলা হচ্ছে ঘটমান বর্তমান। দেখেন পানি দেই, হ্যাঁ দেখি বলছে আমি প্রতিদিন গাছে পানি দেই, তাহলে এটা কি বোঝাচ্ছে যে এখনো কাজটা করতেছে? না, আমি প্রতিদিন দেই বাদ যাচ্ছে, আমি গাছে পানি দিচ্ছি। এখন বলেন এই যে কাজটা চলতেছে না, মানে এত ডিটেইলে আপনার সবগুলো নিয়ে কনফিউশনে যাওয়ার কোনো প্রশ্ন আসতেছে না। দিয়েছি হচ্ছে না, দিয়েছিলাম হচ্ছে না, তাহলে যেটা এখনো শুরু হয়ে এখনো চলছে সেটাই ঘটমান বর্তমান কালের উদাহরণ। এটা আপনি দেখেন আপনার বইয়ের কোথায় পাবেন, সবগুলো পেজ নাম্বার তো বলা হচ্ছে না, সবগুলো আপনারা জানেন। এটা হচ্ছে আপনার প্রশ্নটা আসছে 510 নম্বর পেজ থেকে। ওই যে আপনার হচ্ছে ইসের মধ্যে দেখেন, আপনার পদ প্রকরণের মধ্যে এটা ডাইরেক্ট প্রশ্ন থেকে আসছে। আবার হচ্ছে ওই যে ক্রিয়ার কাল, ক্রিয়ার ভাব, ক্রিয়ার কাল, এই জায়গায় কালের মধ্যে যে দেখেন ওখানে হচ্ছে বর্তমান কাল, অতীত কাল, এগুলোর মধ্যে ওই যে বর্তমানের মধ্যে ধারাবাহিকভাবে যেখানে দেওয়া আছে ওখান থেকে দেওয়া আছে। তাহলে দেখেন এটা কিন্তু একবার সহজ প্রশ্ন ছিল, 11 নম্বর প্রশ্ন। তাহলে এটাও আসছে হচ্ছে আমাদের ব্যাকরণ থেকে, তাই তো? আচ্ছা, এরপরে প্রশ্ন আমরা একটু যাই। 12 নম্বর প্রশ্ন কোথা থেকে আসছে, কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? যৌগিক ক্রিয়া কি হবে, একটা হচ্ছে অসমাপিকা প্লাস হচ্ছে সমাপিকা, মানে দুইটা একসাথে থাকবে, তাই তো? আর একটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া। তাহলে অসমাপিকা এবং সমাপিকা ক্রিয়া সংযোগে যেটা গঠিত হবে সেটা কি, সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। যেমন আমি যদি বলি দেখেন যাওয়া হলো না, দেখেন আমার যাওয়া হলো না, তাহলে এই যে যাওয়া হলো না, করা হলো না। এখন দেখেন অসমাপিকা ক্রিয়া কি, এ, লে, ইয়, ইতে, এগুলো ছিল হচ্ছে অসমাপিকা ক্রিয়া সাইন। এখন আসেন, বলছে যে মরে যাওয়া, ঠিক আছে, তাহলে দেখেন মরে এ, ঠিক আছে, আবার দেখেন যাওয়া একটা ক্রিয়া, মরে একটা ক্রিয়া। মানে এগুলো নিয়ে আমার মনে হয় না যে আপনি খুব কনফিউশনে পড়ে গেছেন, যদি আপনার একটু বেসিকটা সুন্দর করে যৌগিক ক্রিয়ার মধ্যে যে দেখেন ওখানেও সিরিয়াল করে দেওয়া আছে। এটা আসছে ব্যাকরণ থেকে। এবং পদ প্রকরণের মধ্যে এখন 3টা প্রশ্ন আছে একটা জায়গার মধ্যে থেকে, 4টা প্রশ্ন ব্যাকরণে পাইছি, একটা কারো, 3টা পদ প্রকরণের মধ্যে। চিন্তা করতে পারছেন যে আপনার কিভাবে টপিকগুলো পড়া উচিত। গড়বাঁধা মুখস্থ করে কোনো কাজ হবে না। বাকিগুলো আমার মনে হয় না যে অপশনগুলো আপনার আর বলা লাগতেছে, এ, ইয়তে, ইলে, ইতে, এগুলো মনে রাখলে অসমাপিকা ক্রিয়া সমাপিকা কিচ্ছা খালাস, ঠিক আছে। আচ্ছা, 12টা গেল। 13 নম্বর প্রশ্ন, এগুলো কিন্তু আপনি অ্যানালাইসিস করছেন, কোথায় ভুল হয়েছে ওইটা একটু মার্ক করেন আপনি, যে আমার পড়াতে কোনো ভুল হয়েছে, আমি যে ক্লাসগুলো করছি সেই ক্লাসের মধ্যে কোনো ভুল হয়েছিল নাকি আমার মানে পড়ার মধ্যে কোনো ভুল হয়েছিল, এই জায়গাগুলো একটু লক্ষ্য করেন। দেখেন 13 নম্বর প্রশ্ন, কবি জসিমউদ্দিন কলেজে পড়াকালে কোন কবিতা লিখে খ্যাতি পান? কলেজে ছিলেন না, উনি তখন 10ম শ্রেণীতে ছিলেন। এবং পরবর্তীতে এটা কিন্তু পরবর্তীতে হচ্ছে একটা পাঠের মধ্যে, বিশেষ করে কোনটা একটু প্রত্যেকে কমেন্ট করে ফেলেন, খুব গুরুত্বপূর্ণ একটা কবিতা।
দশম শ্রেণীতে থাকাকালীন তিনি হচ্ছে ওইটা আগের প্রশ্নটা, ওই যে যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া একটা সমাপিকার একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, একটা অসমাপিকা একটা সমাপিকা ক্রিয়ার সংযোগে যে ক্রিয়া গঠিত হয় সেটাকে হচ্ছে যৌগিক ক্রিয়া বলে। ওটা কত নাম্বার পেজে? আপনি ওই যে ক্রিয়ার মধ্যে চলে যান, আমি দেখা দিচ্ছি আপনাদের বইয়ের পদ প্রকরণ কিসের মধ্যে ছিল, ওই জায়গাতে আছে। এই যে দেখেন যৌগিক ক্রিয়া, এখানেই দেখেন একদম হুবহু প্রশ্ন দেওয়া আছে। এই যে ক্রিয়ার মধ্যে যৌগিক ক্রিয়া, একটি সমাপিকা ও একটি অসমাপিকা ক্রিয়া একসাথে একটি বিশেষ অর্থ প্রকাশ করে তবে তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন হচ্ছে কি, এই যে দেখেন এখানে কিন্তু প্রত্যেক তাগিদ দেওয়া অর্থে ঘটনা শুনে রাখো, শুনে শুনে এ। আবার দেখেন এখানে অসমাপিকা ক্রিয়ার সাইনগুলা কি, এই যে দেখেন এই স্টুডেন্টটা চান্স পাইছে হচ্ছে খুলনাতে, নুপুরের পজিশন মেবি খেয়াল নাই, পড়ার স্ট্র্যাটেজিটা দেখেন, বইয়ের কিভাবে দাগাইছে দেখেন, যেহেতু ওর বইটাই থেকে আমি দেখতেছি, কারণ আমাদের বইগুলো শেষ হয়ে গেছিল, সব স্টুডেন্ট দেওয়া শেষ। কোথা থেকে মেইন পয়েন্টগুলা যেখানে যেখানে দাগাইতে বলা হয়েছে দেখেন, জাস্ট মেইন পয়েন্টগুলো দাগানো, যেখান থেকে এই স্টুডেন্ট ভুল করবে কেমনে, মেন জায়গাতেই দাগ দিয়ে রাখছে যে এখান থেকে প্রশ্ন আসতে পারে। আসলে পড়ার স্ট্র্যাটেজিটা এমন হওয়া উচিত ছিল আপনাদের, ঠিক আছে। এই যে দেখেন এখানে শুনে রাখো, বেজে উঠলো, হর্ন বেজে উঠলো, সাইরেন বেজে উঠলো আকস্মিক অর্থে, এখানে প্রত্যেকটা জিনিসই তো আপনারা সুন্দর করে পড়ছেন আসলে, তারপরে এগুলো ভুল হওয়ার কোনো অপশন নাই। আচ্ছা, তাহলে এটা আসছে কোথা থেকে? আমাদের ক্রিয়ার মধ্যে থেকে, তাই তো। আমরা 13 নম্বর প্রশ্নে আসছি, তাহলে এটাও কিন্তু হচ্ছে কিসে? ব্যাকরণ থেকে আসছে। আচ্ছা, এখানে টোটাল 20টা প্রশ্ন কোন জায়গা থেকে আসছে, কোনটা কিভাবে, এগুলো নিয়ে আমাদের ডাইরেক্ট কাজ। তাহলে এটা কি? এটা হচ্ছে 1926-এ, তাই না? এটা হচ্ছে কত সালে উনি এটা প্রকাশ করেন? 1926-এ, 1332 বঙ্গাব্দে। কে? কবি কাজী নজরুল ইসলাম। এখানে দশম শ্রেণীতে থাকাকালীন তিনি মূলত এটা, এবং এটার কবিতাটা লাইন ছিল হচ্ছে 118, তাই না? কত লাইনের কবিতা এটা? হচ্ছে 118 লাইনের কবিতা। এখান থেকে আরো একটা প্রশ্ন আসে, কবর কবিতা কোন হচ্ছে ছন্দে লেখা? মাত্রাবৃত্ত, ঠিক আছে। কোন ছন্দে লেখা? এটা হচ্ছে মাত্রাবৃত্ত। এটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, অনেকবার আসছে। 118 লাইন, এটা হচ্ছে 1926 সাল, 1332 বঙ্গাব্দ। হ্যাঁ, এভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দর করে এখানে মনে রাখবেন একবার, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। এবং তিনি এই সময় লিখে কিন্তু কলেজে পড়াকালীন লিখে তিনি একটা খ্যাতি লাভ করেন, ঠিক আছে। তাহলে এটাও আসছে কোথা থেকে? আমার কবি সাহিত্যের মধ্যে থেকে, কবি সাহিত্যের মধ্যে থেকে। আচ্ছা, এরপরের প্রশ্ন চলে আসি আমরা। 14 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কথা সাহিত্যকে, এই যে কথা সাহিত্য আসলেই কার কথা মনে আসে? একটু কমেন্ট করে জানান তো, যে কথা সাহিত্য আসলেই কার কথা মনে আসে? আপনাদের বইয়ের হচ্ছে 52 নম্বর পেজ। প্রত্যেকটা প্রশ্ন কোন পেজ কোন জায়গা থেকে, এগুলো যদি আপনি জানেন, 20টা প্রশ্নই আপনি দেখতেছেন আমার বইয়ের প্রত্যেকটা লাইনই কমন, এই জায়গা থেকে আসছে, এই জায়গা থেকে প্রশ্ন আসছে, এরপরেও তো ভুল করার কোনো অপশন থাকে না। আমি ইংলিশ প্রত্যেকটা দেখিয়ে দিব, বিজ্ঞান, গণিত, সাধারণ জ্ঞান সবগুলো আপনি দেখে নিন। মোট কথা হচ্ছে প্রত্যেকটা জিনিস দেখে নেবেন, যখন পড়বেন অ্যানালাইসিস করে একটু পড়েন। সেকেন্ড টাইম চান্স পাওয়া আহামরি কিচ্ছু না, আপনি চান্স পাওয়াটা আল্লাহর রহমতে কোনো কঠিন বিষয় না, যদি আপনি একটু স্ট্র্যাটেজি মেনটেন করে ঠিকঠাক ভাবে আপনি আগাইতে পারেন, ঠিক আছে। তাহলে এটা আসলে কার কথা মনে আসে? সৈয়দ ওলিউল্লাহ, তাই তো। এটাও সাহিত্য থেকে আসছে আর একটা, এটা হচ্ছে সৈয়দ ওলিউল্লাহ, ঠিক আছে। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন গেল। কবি সাহিত্য থেকে আরো একটা আসছে। 15 নম্বর প্রশ্ন চলে আসি আমরা। বেগম রোকেয়া কোন গ্রামে জন্মগ্রহণ করেন? প্রশ্ন কনফিউশন হবেন না কেন? দেখেন তো, মিঠাপুকুর এটাও আপনার উত্তর হইতে পারতো, আবার পায়রা বন্দর এটাও আপনার উত্তর হইতে পারতো। কারণ কি? কারণ হচ্ছে রংপুর জেলা, রংপুর জেলা, মিঠাপুকুর উপজেলা, উপজেলা, ঠিক আছে, মিঠাপুকুর উপজেলা। আবার দেখেন, আর হচ্ছে পায়রা বন্দর গ্রাম, পায়রা বন্দর হচ্ছে কি? পায়রা বন্দর হচ্ছে গ্রাম। তাহলে দেখেন তো, এই যে হচ্ছে আপনার রংপুর জেলা, মিঠাপুকুর উপজেলা, আর একটা হচ্ছে কি পায়রা বন্দর গ্রাম। হ্যাঁ, পায়রা বন্দর গ্রাম। এখন পরীক্ষাতে আসছে যে বেগম রোকেয়া কোন গ্রামে জন্মগ্রহণ করেন, কনফিউশন হওয়ার কিচ্ছু নাই, গ্রাম যেহেতু উল্লেখ করেই দিয়েছে, সেটা হচ্ছে পায়রা বন্দর। আপনাদের বইয়ের কত নাম্বার পেজ? 43 নাম্বার পেজে দেখেন বেগম রোকেয়া, ওখানে একদম ইভেন একদম প্রথম লাইন কোথায় জন্মগ্রহণ করেন? রংপুর পায়রা বন্দর গ্রামে,
ঠিক আছে, সাহিত্য থেকে তাহলে আরো একটা প্রশ্ন পাইলাম আমরা। আমরা শেষে যে দেখবো যে কতটা প্রশ্ন কোথা থেকে আসছে, আমাদের কিভাবে পড়া উচিত ছিল। ইভেন আপনি ইতিমধ্যেই কিন্তু বুঝতে পারতেছেন যে আমার এইভাবে পড়া উচিত ছিল, তাহলে প্রশ্নগুলো আর ভুল হইতো না। আরো একটা প্রশ্ন সাহিত্য থেকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? খুবই সহজ একটা প্রশ্ন, এটা পড়েন না এমন কেউ নাই আমার মনে হয় যারা প্রস্তুতি নিছেন। বঙ্কিমচন্দ্রের, তাহলে আরো একটা প্রশ্ন আসছে, বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি? বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি? 41 নম্বর পেজ, পেজ নাম্বার কত? 41 নাম্বার। কোনটি উত্তর? উত্তর হবে হচ্ছে দুর্গেশ নন্দিনী। সহজ প্রশ্ন ছিল, প্রশ্ন আসছে কমন, ইভেন আপনি এটা আশা করছি পারছেন। 16 নম্বরটা গেল। 17 নম্বর কি আসছে? সুচেতনা কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? সুচেতনা কবিতাটি 29 নম্বর পেজ থেকে, আপনাদের 29 নম্বর পেজ থেকে আসছে প্রশ্নটা, যে সুচেতনা কবিতাটি জীবনানন্দ দাশের, জীবনানন্দ দাশ 29 নম্বর পেজে ওনার সম্পর্কে ডিটেইলস দেওয়া, ওখান থেকে প্রশ্নটা আসছে। কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? বনলতা সেন। প্রত্যেকে জানেন যে এটা হচ্ছে কি বনলতা সেন, ঠিক আছে। তাহলে সুচেতনা কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? সেটা হচ্ছে বনলতা সেন। 17 নম্বর প্রশ্ন গেল। 18 নম্বর প্রশ্ন চলে আসেন, আকাশ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? সমর্থক শব্দ থেকে প্রশ্ন আসছে, খুব দারুণ। তাহলে এটা হচ্ছে কি আমার মুখস্থ পাঠ, আরো একটা প্রশ্ন চলে গেল মুখস্থ পাঠে। তাহলে দেখেন এখানে কি বলছে, যে আকাশ শব্দের সমর্থক শব্দ কোনটি? যেহেতু এটা মুখস্থ পাঠের পর আপনারা পড়ছেন, সেটা হচ্ছে কি দুর্লোক, তাই তো? দুর্লোক হচ্ছে কি আকাশ শব্দের সমর্থক শব্দ। আচ্ছা, বিরোচন পাঠ থেকে আসছে। এরপর আসেন হচ্ছে পরের প্রশ্ন কি বলছে দেখি আমরা। 19 নম্বর প্রশ্ন কি বলছে, যে তাকে বসতে একটা চেয়ার দাও। আপনার জাস্ট এই পর্যন্ত দেখেন সব সেম, গিভ হিম এ চেয়ার, গিভ হিম এ চেয়ার, গিভ হিম এ চেয়ার, গিভ হিম এ চেয়ার। এখানে কিন্তু আপনার কোনো এইটুকু নিয়ে সমস্যা নাই। আপনি জাস্ট একটু যদি তাকাইতেন যে চেয়ার, সিট অন, মানে কি চেয়ারে বসা, তাই তো, সিট অন। তাহলে দেখেন এই জায়গা থেকে প্রশ্ন আসছে, গিভ হিম এ চেয়ার। তাহলে এটা কি অনুবাদ থেকে একটা আসছে, মুখস্থ পাঠের মধ্যেই দেই আমরা এটা, কারণ হচ্ছে কি অনুবাদগুলো মুখস্থ পাঠ থেকে আমাদের পড়তে হয়। আচ্ছা, এটা একটা বিষয় গেল। এরপর হচ্ছে 20 নম্বর প্রশ্ন। এই প্রশ্ন পারেন না এমন কোন স্টুডেন্ট নাই, একদম ছোট থেকে পড়তেছেন, যে মুষলধারে বৃষ্টি মানে কি? এই যে ক্যাটস এন্ড ডগস, তাই তো, ক্যাটস এন্ড ডগস। তাহলে কি মুষলধারে বৃষ্টি হওয়া, ইট হ্যাজ বিন রেইন ক্যাটস এন্ড ডগস। তাহলে দেখেন টু রেইন ক্যাটস এন্ড ডগস, মুষলধারে বৃষ্টি হওয়া। তাহলে এটাও কিন্তু মেমোরাইজ পার্টের, এগুলো আপনাদের বই, এটা হচ্ছে 298 পেজও আছে, 328 পেজও আছে, দুইটা জায়গা থেকে আসছে। মুখস্থ পাঠে আরো একটা প্রশ্ন আসছে। তাহলে এই হচ্ছে আপনি দেখেন 20টা প্রশ্ন। এখন আপনি আমার বলেন যে 20টা প্রশ্ন কি আহামরি আপনার কঠিন ছিল? কঠিন ছিল না, কিন্তু যে পরীক্ষা দেয় তার কাছে কঠিন হয়। এখন বিষয় হচ্ছে ওই কঠিন জায়গাটা আপনি কিভাবে নিজেকে সহজ করে নেবেন, সেটা হচ্ছে আপনার পড়ার স্ট্র্যাটেজি। আপনি যদি এই জিনিসগুলো আপনার একবারে পড়াই থাকতো, একবারে যদি আপনি জানতেন যে এই জায়গা থেকে প্রশ্ন আসছে, ব্যাকরণের প্রশ্নগুলো এরকম ভাবে আমি অ্যান্সার করবো, তাহলে আপনি বলেন এইগুলো ভুল হওয়ার কোনো সম্ভাবনা ছিল? কোনো সম্ভাবনা ছিল না। প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা টপিক যদি আপনি এভাবে পড়েন, তাহলে আপনার প্রশ্ন যিনিই করুক, যেখান থেকে করুক, আপনি ইনশাল্লাহ বেস্ট অ্যান্সার করতে পারবেন। তাহলে আমরা একটু প্রশ্নগুলো দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আচ্ছা দেখেন আপনার হচ্ছে মুখস্থ পাঠ থেকে তাহলে কতটা প্রশ্ন আসছে, আমি এখানে মুখস্থ লিখছি। মুখস্থ পাঠ থেকে আপনার প্রশ্ন আসছে 3 আর 3 6টা। এরপর হচ্ছে আপনার সাহিত্য থেকে আসছে, সাহিত্য থেকে আসছে কতটি? 3 আর 3 6 আর 2 8টা, আর 8 6 14, আর এখানে হচ্ছে 1 2 3 4 5 6। আপনার হচ্ছে ব্যাকরণ থেকে আসছে হচ্ছে 6টা। তাহলে 6 হচ্ছে 12, এই হচ্ছে আপনার টোটাল 8 20টা। এই 20টা প্রশ্ন। এখন এই 20টা প্রশ্ন পরীক্ষার প্রশ্ন ধরনটা দেখছেন, দেখেন মুখস্থ পাঠ থেকে 6টা দিছে, সাহিত্য থেকে বেশি করে দিছে, এখানে ব্যাকরণে কমাই দিছে। হইতে পারে পরের বার এরকম থাকবে না। আপনি যদি আগের প্রশ্ন দেখেন আপনি সাহিত্য থেকে হয়তো 6টা দিয়ে দিছে, ব্যাকরণ থেকে 8টা দিয়ে দিছে, এখান থেকে আবার 6টা রাখছে, বা এখান থেকে আবার 7টা দিছে, এখানে সাহিত্য থেকে একটা কমাই দিছে। এই হচ্ছে আপনার প্রশ্ন, এখানে ভ্যারিয়েশন করে, মানে ভ্যারি করে, এখানে কমতে পারে বাড়তে পারে, এইটা কোনো ইস্যু না। মূল ইস্যু হচ্ছে কি, আমি যদি প্রত্যেকটা টপিক এইভাবে ধরে ধরে আমি যদি পড়তাম, আমাকে একটু বলেন যে যদি আপনি প্রত্যেকটা টপিক, ব্যাকরণের টপিকগুলো একদম স্টেপ বাই স্টেপ পড়া শেষ করবেন, মেমোরাইজ পার্ট কোনগুলো পড়বেন এখানে বইয়ে সুন্দর করে দেওয়া আছে সেগুলো কমপ্লিট করে ফেলবেন, মুখস্থ পার্টটাও এখান থেকে কমপ্লিট করবেন, এর বাইরে আপনার আর পড়া নাই। 20টা প্রশ্ন, আপনি 20টা প্রশ্নই হুবহু কমন পাবেন। তাহলে 20টা প্রশ্ন যদি আপনি 20টা হুবহু কমন পান, আপনি তো মিনিমাম 18টা কারেক্ট করে আসতে পারবেন ইনশাল্লাহ। পারবেন না? অসম্ভব কিছু না। তাহলে এইভাবে যদি আপনি প্রত্যেকটা সাবজেক্ট এইরকম মার্কগুলো ধরে ধরে পড়তে পারেন, তাহলে আপনি কেন চান্স পাবেন না? না পাওয়ার কোনো সুযোগই নাই। তাহলে আমার ভুলটা কোথায়? এখন আমি আশা করি বুঝতে পারছেন যে আপনার বাংলায় অ্যাকচুয়ালি আপনি কোথায় ভুল করছেন, এটা কিন্তু আপনি খুব ক্লিয়ার। হ্যাঁ, আপনি ভুলটা আসলে কোথায় করছেন এটা কিন্তু আপনি ক্লিয়ার হয়ে গেছেন।
তো এই যে ভুলগুলো, এইগুলো আপনি একটা নোট ডাউন করেন, সেগুলো আপনি সুন্দর করে কমপ্লিট করে ফেলবেন। এইগুলো একদম কিভাবে আপনি রিকভার করবেন, এই জায়গা থেকে কিভাবে বের হয়ে আসবেন, সেটা আপনি ফলো করেন। এবং আগামীতে যেন ওই ভুলগুলো না হয় সেই অনুযায়ী আপনার প্রস্তুতিটা হবে। এই ভুলগুলো যেন আমার না হয়, পড়াগুলো শেষ হবে, আমি সেগুলো আবার রিভিশন করবো। হিউজ একটা টাইম, প্রায় 8-9 মাস সময় পেয়ে যাবেন এখনো পড়ার। তো 8-9 মাস সময় মানে হিউজ টাইম, মানে বইগুলো 2বার করে শেষ করতে পারবেন। তো এই 2বার করে শেষ করবেন। মেমোরাইজ পার্টে গ্যাপ ছিল কিনা, সাহিত্য পাঠে গ্যাপ ছিল কিনা, সেগুলো আবার রিভিশন দেন, সেগুলো আবার পড়েন। যদি আপনি এভাবে পড়েন, ইনশাল্লাহ আপনি সেকেন্ড টাইমে খুব অসাধারণ একটা রেজাল্ট করবেন এবং আপনি 100% চান্স পাবেন। আদারওয়াইজ আপনি যদি আবার সেই ঢেল মেশ আপনি যেমন তেমন করে পড়তে থাকেন, গড়বাধা মুখস্থ করতে থাকেন, আল্লাহর রাস্তায় কিন্তু একই ভুল করতেছেন। আবার এই ভুল কিন্তু করা যাবে না। আশা করছি এগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং আপনি আগামী যে পরীক্ষা দিতে যাচ্ছেন, সেকেন্ড টাইম অংশগ্রহণ করবেন, এই ভুলগুলো আপনার আর হবে না ইনশাল্লাহ। ধারাবাহিকভাবে আমাদের পেজে এখন থেকে ক্লাস চলতে থাকবে। প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা গ্রুপের ক্লাসগুলো আমরা আলাদা আলাদা করে দিয়ে দিব, সবগুলো সমাধান ক্লাস দিয়ে দিব। আমাদের সেকেন্ড টাইম ব্যাচ খুব দ্রুতই শুরু হবে ইনশাল্লাহ। তবে আমাদের টার্গেট হচ্ছে সেকেন্ড টাইম ব্যাচটাকে একটু ফ্রিতে কিছু দেওয়া যায় কিনা, কেননা বেচারিরা অনেক কষ্ট করে। সেকেন্ডলি হচ্ছে ফ্যামিলি থেকে ওইভাবে সাপোর্ট করে না। তো আসলে যেন তাদের উপরে কোনো কিছু বার্ন না হয়, সেজন্য যতটুকু যা সহজ করা যায় আমরা ইনশাল্লাহ ধাপে ধাপে করবো। এখন ফ্রি ক্লাস করতে থাকেন, ক্লাসগুলো করতে থাকেন, দেখতে থাকেন। আগে নিজে শুরু করার আগে নিজের প্ল্যানটা তৈরি করেন, কিভাবে পড়তে হবে, কিভাবে আপনাকে আগাইতে হবে, এই জায়গাগুলো আপনি ফোকাস করেন ইনশাল্লাহ। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আজকে ছোট্ট বাংলা 20টা প্রশ্ন অ্যানালাইসিস ক্লাস, 20টা প্রশ্ন আপনি হুবহু কমন পারতেন, কমন পড়ছে, সেগুলো দেখাই দিলাম, পাশাপাশি ক্লাসটা আমরা কমপ্লিট করে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।